আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টর টিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যে রমাদান। আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরোজ স্বর্ণা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলার রোগ ও তার চিকিৎসা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর AKM আজিজুল হক স্যার, অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল প্রস্তোডেন্টিক বিভাগ, এবং বর্তমানে তিনি মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে থেকে অবসর নিয়েছেন। আমরা সরাসরি স্যারের কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমিও শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর টিভি এবং ডক্টর টিভির দর্শক শ্রোতাদের। ধন্যবাদ স্যার। স্যার, হাসি সুন্দর, সব সুন্দর স্যার। তো এই হাসতে গিয়ে প্রধান কথা আসে দাঁতের স্যার। আর এই দাঁত নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপাকে পড়ে থাকি। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা স্যার, নর্মালি আমরা যে সমস্যার সম্মুখীন হই, দাঁতের মাড়ি ফোলা রোগ। আমাদের আজকের আলোচনার বিষয় স্যার এটাই, দাঁতের মাড়ি ফোলা রোগ ও তার চিকিৎসা। প্রথমেই স্যার আপনাকে প্রশ্ন করব, মাড়ির দাঁত ফোলার প্রধান কারণগুলো কি স্যার? এইটার কারণগুলো বলতে গেলে আমরা মাড়িয়া বিষয়টা আগে জানতে হবে। মাড়িটা কি? মাড়িটা হচ্ছে আমরা একটা ইংলিশ আমরা যেটাকে গাম বলি, অর্থাৎ দাঁতটাকে সাপোর্ট দেয় মাড়ি এবং হাড়, আমরা যেটাকে অ্যালভিওলার বোন বলি। আর মাড়িটা হচ্ছে উপরে থাকে, নিচে থাকে হাড় অথবা অ্যালভিওলার বোন, আমরা যেটাকে অ্যালভিওলার বোন বলি। সুতরাং এই যে উপরের অংশ মাড়ি অর্থাৎ গাম, এটা ফুলে যায়, এটার কারণ কি? তাই তো কথাটা। তো ফোলার কারণগুলো হচ্ছে আমরা যদি ভাগ করে নিই, কিছু কারণ আছে লোকাল অর্থাৎ স্থানীয় কিছু কারণ, আবার কিছু কারণ আছে সিস্টেমিক কোনো সমস্যার জন্য, সিস্টেমিক সমস্যার জন্য। লোকাল কারণগুলোর ভিতর অথবা স্থানীয় যে কারণগুলো হচ্ছে যে মাড়িটার পাশে মাড়িটা ধরে রাখছে দাঁতকে। এখন দাঁতের এখানে খাওয়ার সময় দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল সেখানে অথবা দাঁতে যদি খাবার জমে থাকে, তাহলে কি হয়, আস্তে আস্তে খাবার জমতে ওই খাবারগুলো আমরা যেটাকে জমে থাকলে আমরা প্লাগ বলি, ডেন্টাল প্লাগ। এই ডেন্টাল প্লাগটা যখন শক্ত হয়ে যায় তখন আমরা ক্যালকুলাস বলি অথবা বাংলায় দন্ত পাথুরি বলি। এই দন্ত পাথুরি কিন্তু মাড়ি ফুলে যাওয়ার একটা কারণ। এটা স্থানীয়ভাবে অর্থাৎ আমরা লোকাল কজ। আর সিস্টেমিক কজ আছে, এটা লোকাল কজে। তাহলে আমরা কি পাইলাম? আমরা দেখলাম যে এই দন্ত পাথুরি অর্থাৎ ডেন্টাল প্লাগ থেকে দন্ত পাথুরি তৈরি হয়ে গেলো, পরিষ্কার না করার জন্য, ব্রাশিং না করার জন্য এটা তৈরি হয়ে গেলো। এটা কিন্তু দাঁত এবং মাড়ির সংযোগস্থলে জমে মাড়িটাকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে, এবং সেখানে একটা যেহেতু ইরিটেশন হচ্ছে, ওই পাথরের ইরিটেশন হওয়ার জন্য ওই মাড়ি ইনফ্ল্যামেশন হয় তো হচ্ছে যে মাড়ির ফোলা, মাড়িটা ফুলে যাওয়া, সেখানে রেডনেস হবে, সোয়েলিং হবে মাড়ির, এটি হচ্ছে মাড়ির ফোলা। আর তাহলে কারণটা এটা একটা লোকাল কারণ। এই কারণটা আবার সিস্টেমিকদের দেখতে গেলে কিছু রোগ আছে যেমন পরিষ্কার রাখলেও কিন্তু মাড়ি ফুলে যায়। অনেক সময় ডায়াবেটিস, এন্ডোক্রাইন যে প্রবলেমগুলো আছে, থাইরয়েড প্রবলেম, বিভিন্ন রকমের এন্ডোক্রাইন প্রবলেমের জন্য কিন্তু মাড়ি নর্মালি এমনি ফুলে যায়, সেটাও কিন্তু একটা কারণ। আবার কিছু ব্লাড ডিসঅর্ডার আছে, ব্লাড ডিজিজ আছে, লিউকেমিয়া কিন্তু মাড়ি ফোলা থাকে এবং গাম ব্লিডিং হয়। আবার এমনিতেই গর্ভবতী মাদের কিন্তু মাড়ি ফুলে থাকে, সেটা কিন্তু ডেন্টাল প্লাগের জন্য না, সেটা সিস্টেমিক প্রবলেমের জন্য, সিস্টেমিক কারণ সেটা একটা। তাহলে আমরা স্থানীয় অর্থাৎ লোকাল কিছু কজ পাইলাম, আবার সিস্টেমিক কিছু কজ পাইলাম। এই হচ্ছে কারণ মাড়ি ফুলে যাওয়ার। ফারহানা। ধন্যবাদ স্যার। স্যার, এই মাড়ি ফোলা রোগটা আসলে কতদিন স্থায়ী হতে পারে এবং আমরা কখন বুঝবো এটা স্বাভাবিক সংক্রমণ নাকি অন্য কোনো সিস্টেমিক প্রবলেমের কারণে হচ্ছে? এটা হচ্ছে যে এটা যখনই মাড়িটা ফুলে যাক, সেটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, এটা আসলে তো অস্বাভাবিক, নিশ্চয়ই সামথিং রং। এবং কতদিন থাকতে পারে, চিকিৎসা না করলে থাকতেই থাকবে, এবং এটার পরে বাকি যে সমস্যাগুলো দেখা দিবে
বাকি সমস্যাগুলো দেখা দেবে। এটার যে সিকুলিগুলো আছে, মারি ফুলে যাওয়ার বোনে ইনফেকশন হবে, বোনে ইনফেকশনে দাঁতটা নড়ে যাবে, এই সমস্যাগুলো দেখা দিবে। সুতরাং এটাকে তো বসিয়ে রাখা যায় না। এটা মারি ফুলে যাওয়া মানেই বুঝতে হবে সামথিং রং। সেটা হোক সে ক্যালকুলাসের জন্য হোক, দন্ত পাথুরির জন্য হোক, অথবা সিস্টেমিক প্রবলেম ডায়াবেটিস জন্যই হোক, সেটাকে বুঝে নিতে হবে, সেটাকে ডাক্তার দেখিয়ে সেটাকে জেনে নিতে হবে এবং তাকে দেখাতে হবে যে দাঁত কেন ফুললো আমার। সেটা কি ব্লাড ক্যান্সার লিউকেমিয়ার জন্য হইলো, সেটাও বুঝতে হবে। সুতরাং অবশ্যই যে কতদিন থাকে এই তার ওই জন্য ওয়েট করতে না যে একসময় ভালো হয়ে যাবে। দেখা গেল যে একটা দাঁত ফুলছে, ঠিক আছে, সে যদি বুঝতে পারে ক্যালকুলাসের জন্য হয়েছে, ওকে, কোনো সমস্যা না, সামথিং কিছু ওষুধ খালি ঠিক হয়ে যাবে। আবার যদি বলেন কন্টিনিউয়াস অনেক দিন ভালো হচ্ছে না, অনেক দিন, সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে হবে, বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা হইল না, এটা কি লোকাল কোনো কারণে, দ্যাট ইজ দন্ত পাথুরির জন্য, নাকি ব্লাড ক্যান্সার দেখা দিয়েছে সেটার জন্য ডাক্তার দেখিয়ে তাকে বুঝে নিতে হবে। সুতরাং এটাকে অবহেলা করা একদম উচিত না। যে ফুললে অনেক সময় হ্যাঁ মাঝে মাঝে একটু ফুলে, কোনো সমস্যা হচ্ছে না, সেটা দন্ত পাথুরির জন্য হচ্ছে, স্কেলিং করলে ঠিক হয়ে যাচ্ছে, সেটা অত চিন্তার বিষয় না। কিন্তু একজন রুগীর দাঁত মাঝে মাঝে ফুলে যায় মারি এবং সাথে সাথে জ্বর আসে, সেটা কিন্তু অন্য কারণ, সেটা কিন্তু সিস্টেমিক কারণ, ইভেন ব্লাড ক্যান্সার দ্যাট ইজ লিউকেমিয়া জন্য হতে পারে। সুতরাং এটাকে একদম ইগনোর করা ঠিক না যে মারি ফুলতেছে ঠিক হয়ে যাবে এক সময়, ইগনোর করা একদমই উচিত না। সুন্দর বলেছেন স্যার। স্যার, দাঁতের মাড়ি ফোলা রোগের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত? বিশেষ কোনো খাবারে কি আসলে এই সমস্যাটা বাড়তে পারে? মাড়ি ফোলা কোনো খাবার খাওয়ার জন্য যে মাড়ি ফুলে যাবে এটা আসলে ঠিক না। এটা আমরা কখনো পাই নাই যে এই খাবারটা বেশি এই খাবারটা খেলে মাড়ি ফুলে যায়, এই ধরনের কোনো খাবার আমরা অস্তিত্ব পাই নাই। সুতরাং এইটা বলতে পারেন যে কিছু কিছু খাবার খেলে মাড়ি ফোলা থাকলে এবং এই ক্ষেত্রে মাড়ি ফোলা রোগ হয়েছে এমন সময় কিছু কিছু খাবার খেলে মাড়ি ফোলাটা আর বাড়বে, এটা হতে পারে। যেমন একদম মাড়ি ফোলা রোগ আছে, তাকে যাবে, সে চিকিৎসা করতে যাবে, স্কেলিং করতে যাবে অথবা ডাক্তার কাছে যাবে, এই অবস্থা তার খাবারই তো সে শক্ত খাবার খেতেই পারবে না, তার ব্যথা হবে। সুতরাং এই ক্ষেত্রে খাদ্যাভ্যাস পরিবর্তন অথবা এইগুলার তো কোনো প্রশ্নই আসে না। প্রশ্নটা হচ্ছে যে মাড়ি যদি ফোলা থাকে এই অবস্থায় সে খাবার গ্রহণে তার কষ্ট হবে। সুতরাং এটা তার পরবর্তী করণীয় হচ্ছে যে কেন ফুললো, ডাক্তারের কাছে যাওয়া। এই জন্যই আমরা বলি যে রেগুলার চেক আপ, অবশ্যই 6 মাস অন্তর রোগের চেক আপ করা উচিত। ডেন্টিস্টের কাছে গিয়ে 6 মাস অন্তর দেখিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, নতুন কোনো সমস্যা দেখা দিল কিনা, মাড়ির কোনো সমস্যা কিনা, কোনো দাঁতে কেরিজ হইল কিনা, সেটা চেক আপটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে স্যার, আমাদের কোনো প্রবলেম না হলে আমরা ডক্টরের কাছে যাই না, দাঁতের বেলায় তো আরও যাই না স্যার। তো ধন্যবাদ স্যার। স্যার, মাড়ির ফোলার কমানোর জন্য আপনারা কোন ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন? এটা আমরা যখন আমরা দেখি যে মাড়ি ফোলা রোগ নিয়ে একজন রোগী এসছে, সেক্ষেত্রে আমাকে যেমন প্রথমে আমাদের কারণটা কি সেটা আমাদের প্রথম জানতে হয়। যদি দেখা যায় যে ক্যালকুলাস হয়েছে, দ্যাট ইজ দন্ত পাথুরি, প্লাক থেকে দন্ত পাথুরি হয়েছে, মাড়িটাকে ইরিটেশন করছে, সেই জন্য মাড়িতে ফুলে গেছে, দ্যাট ইজ মাড়িতে ইনফ্লামেশন দেখা দিয়েছে, সেক্ষেত্রে এই ইনফ্লামেশনটাকে থেকে সাবসাইড করার জন্য, ভালো হওয়ার জন্য আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি। একটা অ্যান্টিবায়োটিক দিই, সাথে সাথে আরেকটি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দ্যাট ইজ মেট্রোনিডাজল আমরা ব্যবহার করি। দেখা যায় তাতেই কাজ হয়ে যায় এবং এক্ষেত্রে মেট্রোনিডাজলটা খুব ভালো একটা ওষুধ, যদিও অনেকে মেট্রোনিডাজল গ্রহণ করতে পারে না, অনেকের মেটালিক টেস্ট হয়, অনেকের অ্যালার্জি হয়, তারপরেও আমরা মেট্রোনিডাজল দেওয়ার জন্য আমরা দিই, প্রেসক্রিপশন করি, কারণ এই ক্ষেত্রে এটার জন্য একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রবলেমের জন্য, অ্যানারোবিক ব্যাকটেরিয়ার জন্য এটা খুব ভালো একটা ওষুধ। সুতরাং আমরা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক আর একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দ্যাট ইজ মেট্রোনিডাজল আমরা ব্যবহার করি, দুইটি আমরা অনেক সময় এই দুটি ব্যবহার করি সাধারণত দেখা যাচ্ছে। এছাড়া যদি পেন থাকে, পেনের জন্য একটা পেন কিলার ড্রাগ দিই, হ্যাঁ, আর সাথে সাথে যদি শুধু ড্রাগে কাজ সাথে সাথে আমরা স্কেলিং করে দিই, সেক্ষেত্রে এই মাড়ি ফোলা রোগ
অর্থাৎ আমরা যেটাকে ক্রনিক জিঞ্জিভাইটিস বলি, এই ক্ষেত্রে এই চিকিৎসাটা আমরা দিয়ে থাকি, ড্রাগ সাথে সাথে স্কেলিং করা। স্যার, ওষুধের পাশাপাশি ঘরোয়া কোনো উপায় কি আছে যেটা আমরা ইউজ করলে এই দাঁতের মাড়ি ফোলার রোগ থেকে দূরে থাকতে পারি? ঘরোয়া কোনো ওষুধ আসলে টুকটাক ঘরোয়া কোনো ওষুধ আগে একসময় যখন মানুষ অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার যখন করতো না, তখন কি মানুষ কি বাঁচেনি? তখন কি মানুষ তো রোগ বালাই কি এখন থেকে খুব বেশি হইতো? তা তো না, তখন রোগ বালাই হতো, এখনও রোগ বালাই হয়। সুতরাং এক সময় দেখা গেছে যে তখন ঘরোয়া টুকটাক ওষুধই ইউজ করছে, আয়ুর্বেদিক ওষুধ ইউজ করছে এবং টুকটাক ব্যবহার করছে। সেক্ষেত্রে এইখানে বর্তমান যুগে, আধুনিক যুগে অ্যালোপ্যাথিক ওষুধের যে অ্যাভেলেবিলিটি, সহজপ্রাপ্যতা, এটা বেড়েছে। সুতরাং আমরা ওই ঘরোয়া টুকটাকের বিষয়ে আর যেতে চাই না, যাই না অনেকে। তারপরেও যদি কেউ বলে হ্যাঁ আছে, কীরকম, সে যদি আমরা দাঁত মুখের যত্ন নিতে চাই, কিছু ঘরোয়া জিনিস আছে, যেমন আমরা মেসওয়াক করি, এটা কিন্তু ভালো, খারাপ না। যদি 2 বেলা ব্রাশ করার পরেও নামাজের আগে আগে মেসওয়াক করি, এটা একটা ঘরোয়া টুকটাক বলা যায়, এটা ব্যবহার করি। সুতরাং নামাজের আগে অনেক নামাজি লোক আছে যারা দেখা যায় তাদের দাঁত খুব চকচক করে, সুন্দর থাকে, পরিষ্কার থাকে, মুখটা ভালো থাকে, পরিষ্কার থাকে। কেন? তারা এই যে ব্রাশ করছে 2 বেলা, সকালে নাস্তার পরে, রাত্রি ঘুমানোর আগে, সাথে সাথে কিন্তু আর 5 বেলা নামাজের আগে মেসওয়াক করছে। সুতরাং এটাকে আমরা ঘরোয়া টুকটাক বলতে পারি। এই ধরনের আরো লবঙ্গ, আরো ওষুধ আছে। যেমন আমরা দেখা যাচ্ছে যে আমরা মুখে দুর্গন্ধ, একটা লবঙ্গ ব্যবহার করছি, এটা খারাপ না, ভালো জিনিস লবঙ্গ। আমরা তো লবঙ্গ তো ব্যবহার করি দাঁতের চিকিৎসার জন্য। যখন আমরা ফিলিং করি, ক্যারিজের চিকিৎসা করি, তখন তো এখানে তো আমাদের একটা ইনগ্রেডিয়েন্টই আছে লবঙ্গের তেল দিয়ে, জিঙ্ক অক্সাইড ইউজোনাল, যেটাকে আমরা বলি। জিঙ্ক অক্সাইড পাউডারের সাথে ইউজোনালটাই হইল লবঙ্গ তৈল। সুতরাং এটা যদি ক্রুডলি কেউ ব্যবহার করে, মুখে দুর্গন্ধ, একটা লবঙ্গ ব্যবহার করলো, মুখে রেখে দিল, মুখটা পরিষ্কার সুন্দর থাকলো, সেন্ট দুর্গন্ধ হলো না। সুতরাং এইগুলি কিন্তু ঘরোয়া। আপনি যেটা বলতে চাচ্ছেন ঘরোয়া বলতে এটাই। ধন্যবাদ স্যার। স্যার, মাড়ি ইনফেকশন হলে কি রুট ক্যানেল বা দাঁত তোলার প্রয়োজন আছে? মাড়ি ইনফেকশন হলে রুট ক্যানেল, দাঁতের ইনফেকশন ট্রিটমেন্ট, রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আবার নাইও। কীরকম? এখন মাড়ির ইনফেকশনের জন্য একটি দাঁত এমনভাবে নড়ে গেছে, বেশ নড়েছে, আমরা যেটাকে গ্রেডিং বলি, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি এরকম বলি, গ্রেড বলি। 1st ডিগ্রি মোবিলিটি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। 3rd ডিগ্রিটা বেশি নড়ে, 2nd ডিগ্রিটা কম, মডারেট। আর মাইল্ড হচ্ছে কি, এটা হচ্ছে যে 1st ডিগ্রি। এখন 1st ডিগ্রিতে একরকম চিকিৎসা, 2nd ডিগ্রিতে একরকম চিকিৎসা, 3rd ডিগ্রিতে একরকম চিকিৎসা। আপনার প্রশ্নটা ছিল যে মাড়ির প্রবলেম হলে কি রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে? না, 1st ডিগ্রিতে দরকার নাই। 1st ডিগ্রিতে রুট ক্যানাল কেন প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে মাড়ি চিকিৎসাটা করলে ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে রুট ক্যানাল প্রয়োজন নেই। আচ্ছা, 2nd ডিগ্রিটা অনেক সময় আমরা করি। কেন করি? দেখা যায় যে 2nd ডিগ্রি মোবিলিটি হওয়ার কারণটা আমরা নির্ধারণ করেছি যে মাড়ির সাথে সাথে পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস ডেভেলপ করছে। অর্থাৎ মাড়ির সোর্স থেকে ইনফেকশনটা দাঁতে যায় ধরছে, দাঁতের পাল্প নষ্ট করে দিচ্ছে নিচে দিয়া, অর্থাৎ রুটের মাধ্যমে, নট উপরে ক্রাউনের মাধ্যমে। মাড়ির থেকে বোনের মাধ্যমে, অ্যালভিওলার বোনের মাধ্যমে হইয়া আইসা লোকাল পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট আমাদের করতে হবে, যেহেতু দাঁতে ধরে ফেলছে, শুধু মাড়ি না, দাঁতেও ধরে ফেলছে। এই ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে আমরা উপকার পাই। দেখা যায় যে দাঁতটা বসে যায়, সাথে সাথে মাড়ির চিকিৎসা করে নিলে দাঁতটার চিকিৎসা, রুট ক্যানাল চিকিৎসা হলো, দুটোরই চিকিৎসা হয়ে গেল। এক্ষেত্রে দাঁতটা তার মোবিলিটি একদম থাকে না। সুতরাং এই ক্ষেত্রে চিকিৎসাটা হয়ে যায়। তাহলে হইল কি, আর 3rd ডিগ্রি বেলায় অনেক সময় রুট ক্যানাল করলেও লাভ হয় না। অনেক সময় দেখা যায় যে এক্ষেত্রে অনেক নড়ে, সেক্ষেত্রে ফেলেই দিতে হয়। ফেলে দিয়ে সেখানে দাঁত প্রতিস্থাপন একটা করে নিলেই হয়। সেটা রিমুভেবল প্রসেসিস অথবা ফিক্সড, যেভাবে হোক করে নেই আমরা। কিন্তু এই কথা ঠিক না যে
মাড়ির সমস্যা হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, এটা ঠিক না। কোন ডিগ্রিতে কোন চিকিৎসা বিভিন্ন রকম অপশন আছে। ধন্যবাদ স্যার। স্যার আপনি আগেই বলেছেন যে বিভিন্ন কারণে মাড়ি ফুলতে পারে, এর মধ্যে লোকাল রিজন আছে, সিস্টেমিক রিজন আছে। ডায়াবেটিকের পেশেন্টদের দেখা যায় হচ্ছে এই সমস্যাটা বেশি হয়, কিন্তু স্যার হার্টের কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে কি মাড়ি ফোলাটা কোনো লক্ষণ হতে পারে? হার্টের প্রবলেমের জন্য আমরা কিন্তু সিস্টেমিক প্রবলেমগুলো বলেছি, প্রবলেমের জন্য মাড়ি ফোলে। অবশ্যই হার্টের ডায়াবেটিস থাকলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস আর হার্টের প্রবলেম বাই বাই। দেখা যায় যার হাইপারটেনশন আছে তার কিন্তু ডায়াবেটিস আছে, বা ডায়াবেটিস যার আছে হাইপারটেনশন আছে। আবার অনেক ক্ষেত্রে থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একজন রুগীর ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে হার্টের প্রবলেম আছে সাথে ডায়াবেটিস আছে, কোনটার জন্য বলবো? আমরা দুটোর জন্যই বলি যে হ্যাঁ হার্টের জন্য। তবে হ্যাঁ হার্টের কিছু কিছু প্রবলেম আছে, সেটার জন্য মাড়ির প্রবলেমও দেখা দেয়, মাড়িতে সাইন দেখা দেয়, মাড়িতে দেখা একটা সাইন দেখা দেয় ইনফ্লামেশন। সেটা থেকে আমরা বলতে পারি যে না আপনার চেক আপ করার প্রয়োজন আছে, আপনার কোনো হার্টের প্রবলেম আছে কি না। ব্লাডের তো অবশ্যই ডায়াবেটিস আছে কিনা সেটা তো প্রথমেই বলবো, তারপর হার্টের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা কিন্তু বলি। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো প্রয়োজন ছাড়া ডক্টরের কাছে যাই না দাঁতের চেক আপ করাতে, এক্ষেত্রে আপনি পেশেন্টের দাঁতের সুস্থতার জন্য কিভাবে সাজেস্ট করবেন যে কতদিন পরে পরে আমরা হচ্ছে ডক্টর চেক আপের কাছে যাব? এটা আমরা বলি যে 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত, যদি তার দাঁত এবং মুখের রোগ থেকে মুক্তি পেতে চায় এবং না হয়, তার জন্যই অবশ্যই একজন মানুষকে 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন কেন যাওয়া উচিত? গেলে একটা চেক আপ করে নিলে যে কি কি সমস্যা হয়েছে সেটা যেমন বোঝা যায়, আবার কি কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু আমরা কিছুটা বলে দিতে পারি যে হ্যাঁ আপনার এই দাঁতটা ক্যারিজ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই যে এই দাঁতটা কাজটা খুবই প্রজেক্টেড এবং সুতরাং এখানে গ্রুপটা অনেক ডিপ যদি গ্রুপ থাকে সেখানে খাবার দাবার জমে, সেখানে ক্যারিজ হওয়ার ইনসিডেন্স রেটটা বেশি। সুতরাং আমরা শুধু যে আমরা যে রোগগুলো হয়েছে সেটার চিকিৎসা করে দিই তা না, এবং ভবিষ্যতে কি কি হতে পারে সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি কিছু। একদম আমরা সব জানতাম না, আমরা ভবিষ্যৎবাণী বলতে পারি না, তবে এটা কিন্তু ভবিষ্যৎবাণী বলা না, এটা কিন্তু সাইন সিমটম দেখেই বলা যায়। সুতরাং এটা ভবিষ্যৎবাণী বলা না যে আমরা কি কি হতে পারে, এটা হচ্ছে দাঁতের গঠন এবং ওখানকার অবস্থান দেখেই আমরা বলতে পারি এই সমস্যা। সুতরাং অবশ্যই একজন মানুষকে সে সুস্থ থাকুক, কোনো সমস্যা নাই মুখে, তারপরও তার 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে চেক আপের জন্য যাওয়া উচিত। ধন্যবাদ স্যার। সর্বশেষ কোশ্চেন স্যার, দাঁতের যত্নে কি কি কাজগুলো করা উচিত? কোন ধরনের ব্রাশ ব্যবহার করা উচিত, কি ধরনের পেস্ট ব্যবহার করা উচিত স্যার? দাঁতের যত্নে আমি আগেই বলেছি যে ব্রাশ ব্যবহার করা উইথ পেস্ট, ডেন্টাল ফ্লস ব্যবহার করা, মাউথওয়াশ ব্যবহার করা। তো এখন ব্রাশটা আপনি বলছেন যে ব্রাশটা কেমন, পেস্টটা কেমন হতে হবে। ব্রাশটা আসলে কয়েক ধরনের ব্রাশ পাওয়া যায় বাজারে। একটা হচ্ছে সফট ব্রাশ, মিডিয়াম সফট ব্রাশ, হার্ড ব্রাশ, 3 ধরনের ব্রাশ। এখন যার জন্য যেটা প্রয়োজন, এখন কার জন্য কোনটা প্রয়োজন। সফট ব্রাশ যাদের মাড়িটা অতিশয় সংবেদনশীল তাদের জন্য সফট ব্রাশ, যাদের মাড়িটা অত সংবেদনশীল না মিডিয়াম সফট, আবার যাদের খুবই সংবেদনশীল তাদের তো বললাম যে সফট ব্রাশ। এবং যারা পান খাওয়ার অভ্যাস আছে, তারপরে আরও যেগুলো আমরা ব্যবহার করতে মানা করি, হ্যাঁ সেগুলো করে, সুতরাং তাদের জন্য হার্ড ব্রাশটাই ভালো, হার্ড ব্রাশ। সুতরাং 3 ধরনের ব্রাশ, সফট ব্রাশ, মিডিয়াম সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ। তবে মিডিয়াম সফট ব্রাশটাই বেশি ব্যবহার করে এবং আমরা এটার সাজেশনটাই বেশি দেই। কার জন্য কোন ব্রাশ ব্যবহার ওটা আমরা বলি, তারপরেও মিডিয়াম সফটওয়্যারের জন্য বেশি আসে দেখি এবং সেটাই আমরা ব্যবহার করতে পারি। এখন এটা গেল ব্রাশের ক্ষেত্রে। আর এই যে ব্রাশই ব্যবহার করবে, ব্রাশের কিন্তু যে ব্রাশ ব্যবহার করলে হবে না, কীভাবে ব্যবহার করবে টেকনিক কিন্তু আছে। ব্রাশ ব্যবহারের কিন্তু টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে যখন আমরা উপরে দাঁত
কী টেকনিক ব্যবহার করব, নিচের দাঁতগুলো যখন ব্রাশ ব্যবহার কীভাবে, সামনের দাঁতগুলো যখন ব্রাশ করবো সেটা কীভাবে, আবার পিছনের দাঁতগুলো যখন আমরা পরিষ্কার করব তখন কীভাবে। সুতরাং এই যে টেকনিকগুলো এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। সে এরকম যে আমরা যখন উপরের দাঁতের সামনের দাঁতগুলো পরিষ্কার করব তখন আমরা ব্রাশটা উপরের থেকে নিচ দিকে, আবার পিছনের দিকে যখন করব উপরের চোয়ালের পিছনের দিকে তখন সোজাসুজি করলে হবে, সামনে পিছনে করলে হবে। আবার নিচের ক্ষেত্রে নিচের সামনের দাঁতগুলোতে যখন আমরা পরিষ্কার করব ব্রাশ দিয়ে, তখন ব্রাশটা এমনভাবে ধরতে হবে যে নিচের থেকে উপরের দিকে আসবে, আর নিচের চোয়ালে পিছনে যখন ব্যবহার করব তখন ওই সামনে পিছনে করলে হবে। ঠিক সেমভাবে ভিতরের দিয়ে ইন্টারনাল, মানে এটা তো বাইরের সাইডটা, ভিতরের সাইডটা জিহ্বার সাইডটা ওইখানে সেম, সামনে পিছনে, হ্যাঁ, উপরে নিচে। সুতরাং টেকনিকটাও আছে। এখন গেল ব্রাশের বিষয়টা গেল। তারপর আসি পেস্ট কোনটা ভালো। আপনাদের প্রশ্ন, অনেক রোগীরাও এই প্রশ্ন করে, পেস্ট কোনটা ভালো। পেস্টের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সাধারণত আমাদের দেশে ফ্লোরাইডের কিছু ঘাটতি আছে, কিছু কিছু জায়গা ছাড়া, ভৌগোলিকভাবে কিছু জায়গা যেমন সিলেট ব্যতীত বাকি মোটামুটি সর্বাঞ্চলেই ফ্লোরাইডের কিন্তু, সেটা পানিতে হোক, মাটিতে হোক, খাদ্যে হোক, সব জায়গাতেই ফ্লোরাইডের ডিফিসিয়েন্সি আছে। হ্যাঁ, ডিফিসিয়েন্সি। সেই ক্ষেত্রে আমরা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে বলি। বাজারে যে সমস্ত টুথপেস্টে ফ্লোরাইড আছে, দেওয়া থাকে, সেই ধরনের আমরা সাধারণত আমরা ওই ধরনের টুথপেস্টগুলো ব্যবহার করার জন্য আমরা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে স্যার আপনাকে অনুরোধ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা, যে আপনারা যদি মুখ ও মাড়ির সুস্থতা চান তাহলে চেক আপটা করাবেন। 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে গিয়ে একজন রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের কাছে যাবেন। প্রতি 6 মাস অন্তর অন্তর চেক আপটা নেবেন। চেক আপের করে যদি ভালো থাকেন তো ভালো, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হলে সমস্যাটার সমাধান করে নেবেন। মনে রাখবেন যে কোনো রোগের প্রাথমিক ডিটেকশন, অর্থাৎ প্রথমেই যদি আপনি জানতে পারেন এই সমস্যা, তাহলে কিন্তু ওই চিকিৎসাটা সহজলভ্য এবং সহজপ্রাপ্য হয় এবং অল্প পয়সায় করা যায়। ওটাকে ইগনোর করা, ওটাকে অবমূল্যায়ন করা রোগের দিন দিনই কিন্তু সমস্যাটা বাড়ে। সুতরাং আমি আবারও বলবো, আপনারা 6 মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের কাছে যাবেন এবং রেগুলার চেক আপ করবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনার দর্শক এবং শ্রোতামণ্ডলীকে। ধন্যবাদ স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ডক্টর টিভির শ্রোতা এবং দর্শকদেরকে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।